আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এআইবিবি 99তম ব্যাংকিং ডিপ্লোমা প্রস্তুতির ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আইসিটি এফআই এর মডিউল বি ডিফারেন্ট অ্যাপ্রোচ টু অটোমেশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এফআই। এই অধ্যায় থেকে আমরা দেখব। এই অধ্যায়ে মোটামুটি বড়, তবে 1 নম্বর অধ্যায়ের মতো বড়, অত বড় না। এই অধ্যায়ের প্রশ্ন আমাদের আলোচনা করা আছে 46 আরো নামে বেনামে কয়েকটি প্রশ্ন এখানে আছে। এই প্রশ্নগুলো নাম্বারিং করে নিই, মানে 47, 48, 50, 50 প্রায় 50টির মতো প্রশ্ন এই অধ্যায়ে আমাদের আলোচনা করা আছে। এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন সেট হবে এবং 2-3টি প্রশ্ন, 2টি থেকে 3টি প্রশ্ন সেট হবে এবং গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা আমাদের বাণী লেখার স্কোপ অনেক রয়েছে। মানে আমরা বাণী লেখা বলতে আপনি যদি একবার পড়েন তাহলে সেই বিষয়গুলি আপনি লিখতে পারবেন। এইরকম আমাদের কিছু বিষয় এখানে রয়েছে। তো আমরা প্রশ্নগুলি আলোচনা করি এক এক করে। প্রথমে আমরা দেখব ডাটা সেন্টার। ডাটা সেন্টার কি? ডাটা সেন্টারের মৌলিক প্রয়োজনীয়তা কি? ডাটা সেন্টার কি? বিভিন্ন ডাটা সেন্টারের মৌলিক প্রয়োজনীয়তাগুলো কি? একটু মিউট করবেন আপনারা। তো এটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, বা এটা আমাদের আসার মতো। তো ডাটা সেন্টার কি? বিভিন্ন ডাটা সেন্টারের মৌলিক প্রয়োজনীয়তাগুলো কি কি? ডাটা সেন্টার বা ডিসি। একটি ডাটা সেন্টার হলো একটি সুবিধা কাঠামো যেখানে প্রচুর সংখ্যক কম্পিউটার সার্ভার এবং সম্পর্কিত সরঞ্জাম, মানে সেই সম্পর্কিত সরঞ্জাম রয়েছে যা টেলিকমিউনিকেশন এবং স্টোরেজ সিস্টেমের মতো ডেটা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিতরণ করতে ব্যবহৃত হয়। তো স্বাভাবিকভাবে আমরা যদি স্বাভাবিক সেন্সে আমরা আলোচনা করি, ডাটা সেন্টার কি? একটা যে রুমের মধ্যে সার্ভার রুম যেটাকে আমরা বলি, ব্যাংকের সার্ভার রুম যেটাকে বলি, এটা হচ্ছে ব্যাংকের ডাটা সেন্টার। আবার আমরা যদি গ্লোবালি আমাদের যতগুলো ব্যাংক ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের যদি আমরা এক জায়গায় ধরি, তাহলে আমাদের হেড অফিসে যে আমাদের নেটওয়ার্ক রুম রয়েছে বা আইটিতে যারা কাজ করে, যেখানে কম্পিউটারগুলো আমাদের আছে, আমাদের আইটিতে যারা সেবা দেয়, সেটাই হচ্ছে আমাদের কাছে ডাটা সেন্টার, মূল ডাটা সেন্টার। সেখান থেকে আমাদের কি করে, আমাদের বিভিন্ন ব্রাঞ্চে সে কানেকশন দেয়, তাই না? নেটওয়ার্ক কানেকশন দিয়ে আমরা কম্পিউটারে কাজ করি। তো ডাটা সেন্টারটা হলো মূলত যেখানে কম্পিউটার সার্ভার থাকে এবং এ সম্পর্কিত সরঞ্জাম বা উপকরণ থাকে যা টেলিকমিউনিকেশন এবং স্টোরেজ সিস্টেমের মতো যেটা দ্বারা আমরা কমিউনিকেশন করতে পারি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারি, এবং সেগুলো আমরা কি করতে পারি, আরেক জায়গায় সেগুলো স্থানান্তর বা দিতেও পারি। এই জিনিসগুলোর কাজে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আমাদের কাছে ডাটা সেন্টার। তো আপনার ব্রাঞ্চ ব্যাংকিং যেখানে হয় সেখানে প্রত্যেকটা ব্রাঞ্চে একটা ডাটা সেন্টার রয়েছে, তাই না? সেখানে আমাদের ম্যানুয়ালি করতে হয়। আর যেটা হচ্ছে আমাদের কাছে ব্রাঞ্চ ব্যাংকিং ছাড়া যেগুলো হচ্ছে কি বলে সেন্ট্রালাইজ ব্যাংকিং, যেগুলো হয় সেন্ট্রালাইজ ব্যাংকিংও আমাদের সার্ভার রুম থাকে, বাট সেখানে আমাদের ম্যানুয়ালি কোনো কাজ করতে হয় না, সেখানে ডাইরেক্ট গিয়ে হেড অফিস থেকে সব কাজকর্ম হয়। তবে প্রত্যেকটা ব্যাংকেই আমাদের একটা করে সার্ভার রুম থাকে, মানে প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে সার্ভার রুম থাকে। সেই সার্ভার রুমটাই মূলত হচ্ছে ওই ব্রাঞ্চের ডাটা সেন্টার। আর সামগ্রিকভাবে একটা ব্যাংকের ডাটা সেন্টার হলো আমাদের হেড অফিসে, যেখান থেকে আমাদের সমগ্র ব্রাঞ্চগুলোকে কন্ট্রোল করা হয়, সমগ্র ব্রাঞ্চগুলোকে নিয়ন্ত্রণ করে তাদের ডাটা সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং তথ্য আদান প্রদানের কাজে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে আমাদের কাছে ডাটা সেন্টার। তো এই ডাটা সেন্টার সম্পর্কিত প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে। এতে সাধারণত অতিরিক্ত ব্যাকআপ এবং পাওয়ার সাপ্লাই, অতিরিক্ত ডেটা যোগাযোগ, সংযোগ, পরিবেশগত নিয়ন্ত্রণ যেমন এয়ার কন্ডিশন, অগ্নি নির্বাপক এবং নিরাপত্তা ডিভাইস থাকে। তাহলে ডাটা সেন্টারে কিন্তু অল টাইম এসি চলে, অল টাইম মানে সারাক্ষণ 24 ঘন্টা এসি চলবে সেখানে, এবং সেখানে আমাদের পাওয়ার সাপ্লাই কোনো নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার সাপ্লাই থাকবে, কোনো পাওয়ার সাপ্লাই যাবে না, এবং অগ্নি নির্বাপক থাকবে। যে কোনো মুহূর্তে যদি কোনো ওইরকম কোনো ঘটনা ঘটে, তাহলে এটা দ্বারা আমরা সেটা প্রশমিত করব। তো
যন্ত্রগুলি বা উপকরণগুলি প্রায় র্যাকগুলিতে মাউন্ট বা সার্ভারগুলি রক্ষণাবেক্ষণের জন্য এক্সেসের জন্য সাজানো হয়। মানে র্যাকগুলিতে সেটা সাজানো থাকে সর্বোত্তম কার্যক্ষমতা নিশ্চিত করার জন্য। নিয়ন্ত্রিত তাপমাত্রা কত? 16 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা 40 থেকে 55% অবস্থার অধীনে রক্ষণাবেক্ষণ করা হয়। তাহলে আমাদের ডাটা সেন্টারের যে আর্দ্রতা থাকবে সেটা হচ্ছে 16 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা হচ্ছে আমাদের এত। 4 ধরনের ডাটা সেন্টার রয়েছে। তাহলে আমরা ডাটা সেন্টার যদি লিখি তাহলে এটাই আপনাকে সেন্সে নিয়ে আসতে হবে। ডাটা সেন্টারটা কি? যেখান থেকে আমরা কানেকশনগুলো বিভিন্ন কম্পিউটারে আমরা দিচ্ছি, যেখানে যে সার্ভার রুমে যেখানে আমরা স্টোরেজ করে থাকতেছি, আমরা যে কাজগুলো করতেছি সেখানে আমরা স্টোরেজ হয়ে থাকে, সেখান থেকে আমরা ডাটা নিতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছে ডাটা সেন্টার। যেখান থেকে এই বিষয়গুলো কার্যক্রম পরিচালনা করে সেটা হচ্ছে আমাদের কাছে ডাটা সেন্টার বা ডিসি। আচ্ছা, এর তাপমাত্রা হচ্ছে 16 থেকে 24 ডিগ্রি পর্যন্ত রাখতে হবে। 4 ধরনের ডাটা সেন্টার আমরা দেখতে পাই। 4 ধরনের ডাটা সেন্টার আছে। সবচেয়ে সহজ হলো টায়ার 1 ডাটা সেন্টার, যা মূলত একটি সার্ভার রুম যা কম্পিউটার সিস্টেম ইনস্টল করার প্রাথমিক নির্দেশিকা অনুসরণ করে। আর সবচেয়ে কড়া বা সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ বা বেশি বড় হলো কি টায়ারটা টিয়ার 4 ডাটা সেন্টার, যা মিশন সমালোচনামূলক কম্পিউটার সিস্টেম হোস্ট করার জন্য ব্যবহৃত করার জন্য সম্পূর্ণরূপে অতিরিক্ত সাবসিস্টেম এবং বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত এবং কম্পিউটারাইজড এবং নিরাপত্তা অঞ্চলগুলি সব। মানে এটা হচ্ছে যে আমাদের সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে সহজ এবং ডাটা সেন্টার হচ্ছে টিয়ার 1, আর সবচেয়ে জটিল ডাটা সেন্টার হচ্ছে আমাদের কাছে টিয়ার 4। মানে তার মানে কি আমাদের এখানে ডাটা সেন্টার আছে কয়টি? 4টি লেভেলের আমাদের ডাটা সেন্টার আছে, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4। তো এই ডাটা সেন্টারগুলো 4 ধরনের ডাটা সেন্টারগুলো এখানে আলোচনা করা আছে। একটা হচ্ছে টিয়ার 1 লেভেল প্রয়োজনীয়তা, আইটি সরঞ্জাম পরিবেশনকারী একক, অতিরিক্ত সংযোগ পথ, অতিরিক্ত ক্ষমতা উৎপাদন, মৌলিক সাইট পরিকাঠামো 99.671 প্রাপ্যতার গ্যারান্টি দেয়। তাহলে এখানে আমাদের কিছু আমরা যে ডাটা রিসিভ করব, ডাটা দিব, অনেক সময় হ্যাং হয়ে যায়, আমরা দেখি আমাদের নেটওয়ার্ক কাজ করে না, আমাদের ডাটা সেন্টার থেকে ডাটা পাইতে দেরি হয়। এই জিনিসগুলো কিন্তু আমাদের এই ডাটা সেন্টারের কার্যকারিতার উপর নির্ভর করে। তাহলে এখানে আমাদের টিয়ার লেভেল 1 যেটা আছে মৌলিক সাইটে, এখানে 99.671। টিয়ার লেভেল 2 এখানে টিয়ার 1 সফল এবং মানে এখানে টিয়ার 1 এর থেকে যখন 2 এ যাবেন তখন 2 এরটা হচ্ছে একটু আপগ্রেড, তার মানে কি 1 এর সবগুলো যে কার্যকারিতা আছে সবগুলো ফিল আপ করার পর 2 এর কার্যকারিতাগুলো ফিল আপ হবে। 3টা যখন যাবে 2 এর কার্যকারিতা 1 এবং 2 এর কার্যকারিতা যেগুলো আছে সবগুলো ফিল আপ করার পর 3 এর কার্যকারিতা ফিল আপ করবে, এরকম ভাবে। 4টা ঠিক এরকম 1, 2, 3 সবগুলো ফিল আপ করার পর 4 এর কার্যকারিতা ফিল আপ করবে। তা কিরকম একটু দেখি। 2 এ বলা আছে প্রয়োজনীয়তা টিয়ার 1 এর সকল প্রয়োজনীয়তা পূরণ করে, মানে এই যে 1, 2, 3টা আছে সকল প্রয়োজনীয়তা পূরণ করার পর 2 নম্বর বলছে অতিরিক্ত সাইট অবকাঠামো উৎপাদন ক্ষমতা উৎপাদন 99.741 প্রাপ্যতার গ্যারান্টি দেয়। এখানে হচ্ছে 99.741, এখানে 99.671। টিয়ার 3 এটা কি? টিয়ার 1 এবং টিয়ার 2 এর সকল প্রয়োজনীয়তা দূর করে, মানে এই 1 এর প্রয়োজনীয়তা দূর করবে, এটাও এর সবগুলো প্রয়োজনীয়তা পূরণ করবে। পূরণ করার পর এর বলা আছে আইটি সরঞ্জাম পরিবেশনকারী একাধিক স্বাধীন বিতরণ পথ থাকবে। আমাদের আইটি সরঞ্জাম পরিবেশনকারী একাধিক স্বাধীন বিতরণ পথ থাকবে। সমস্ত আইটি অবশ্যই দ্বৈতচালিত একটি সাইটের আর্কিটেকচারের টপোলজির সাথে সামঞ্জস্য, মানে এখানে আমাদের যে সরঞ্জামগুলো থাকবে সেই সরঞ্জামগুলো অবশ্যই দ্বৈত চালিত হবে। এটা একটা আর্কিটেকচার টপোলজির সাথে আমাদের বিভিন্ন নেটওয়ার্ক টপোলজি থাকে, এই বিভিন্ন নেটওয়ার্ক টপোলজির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মানে এখানে কোনো উপকরণই আমাদের বন্ধ রাখা যাবে না, পাওয়ার সাপ্লাই বা কোনো কারণে আমাদের এটা বন্ধ রাখা যাবে না, এটা সচল থাকবে অল টাইম। এবং একযোগে রক্ষণাবেক্ষণ সাইট থেকে এত গ্যারান্টি দেয়, প্রাপ্যতার গ্যারান্টি দেয়। এই আমাদের প্রশ্ন যদি আসে তাহলে আমরা এটা একটু অন্যভাবে লেখার চেষ্টা করব। টিয়ার লেভেল 1 এটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজলভ্য এবং সবচেয়ে সহজ পরিচালনার দিক থেকে সবচেয়ে সহজ টিয়ার লেভেল 1। এখানে
অতিরিক্ত কিছু উৎপাদন ক্ষমতা রয়েছে, উপাদান রয়েছে, এবং মৌলিক সাইটে এটা যদি মনে রাখতে পারেন ভালো, যে এটা দেবেন, এটা সর্বোচ্চ পরিমাণ প্রাপ্যতার গ্যারান্টি দেয়। তারপরে টিয়ার 2 লেভেলে যখন যাবেন তখন একটু চালাকি করে লিখবেন, সেটা কি, এটা যদি মনে না থাকে, এগুলো কথা যদি মনে না থাকে, তাহলে লিখবেন এরকম ভাবে একটু চালাকি করে, সেটা হচ্ছে টিয়ার 1 লেভেলের চেয়ে বেশি প্রাপ্যতার গ্যারান্টি দেয়। মানে এটা এটা আপনার মনে নেই, এটা আপনার মনে নেই, তাহলে কি লিখবেন, টিয়ার 1 লেভেলের চেয়ে বেশি প্রাপ্যতার গ্যারান্টি দেয়। আর টিয়ার 3 যখন দেখবেন, টিয়ার 1 এবং 2 বা 2 এর চেয়ে বেশি প্রাপ্যতার গ্যারান্টি দেয়। মানে যত যাবেন তত বেশি প্রাপ্যতার গ্যারান্টি দিবে। মানে এইভাবে লিখবেন, মানে একটু চালাই করলেন, কারণ এগুলা হচ্ছে আপনার মনে না থাকায় স্বাভাবিক। তবে ভুল হবে না, ওইভাবে যদি না লেখেন তাহলে ভুল হবে না, কারণ তার চেয়ে তার বেশি প্রাপ্যতার গ্যারান্টি দেয় সবগুলাতেই। এবং সবগুলাই, তার পরের ধাপটা আগের ধাপের সবগুলা রিকোয়ারমেন্ট গুলো পূরণ করবে। টিয়ার 1, টিয়ার 2 এর সকল প্রয়োজনীয়তা পূরণ করবে, আইটি সরঞ্জাম পরিবেশে একাধিক স্বাধীন বিতরণ পথ থাকবে, সমস্ত আইটি সরঞ্জাম অবশ্যই দ্বৈত চালিত এবং একটি সাইটের আর্কিটেকচার টপোলজির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এখানে এত কিছু দেওয়া দরকার না, আমাদের দ্বৈত চালিত এখানে দিয়ে দিবেন। এক্স যুগে যে প্রাপ্যতার গ্যারান্টি যেটা দিবে, রক্ষণাবেক্ষণ এবং সাইট পরিকাঠামো প্রাপ্যতার গ্যারান্টি, সেটা হচ্ছে 2 এর থেকে বেশি দিবে, এভাবে লিখবেন। টিয়ার 2 হচ্ছে টিয়ার 1, 2, 3 সকল প্রয়োজনীয়তা পূরণ করবে। 1, 2, 3 এর যে প্রয়োজনীয়তাগুলো আছে সবগুলো প্রয়োজনীয়তা পূরণ করার পর সমস্ত শীতল সরঞ্জাম স্বাধীন দ্বৈত চালিত এবং চিলার এবং HVAC সিস্টেম সহ। এখানে এত কিছু যদি আপনি না মনে থাকে, তাহলে স্বাভাবিকভাবে যখন আপনার মনে আছে যে আমাদের সার্ভার রুম হচ্ছে, মানে ডাটা সেন্টার হচ্ছে 4টি, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4, এটা মনে আছে আপনার, আর কিচ্ছু মনে নাই, তখন স্বাভাবিকভাবে টিয়ার 1 এর এটা তো মনে থাকবে যে সবচেয়ে কম, মানে ঝামেলাপূর্ণ বা কম জটিলতাপূর্ণ যে সার্ভার হচ্ছে, ডাটা সেন্টার হচ্ছে, সেটা হচ্ছে টিয়ার 1। এখানে আমাদের মানে আপনি এখান থেকে সহজেই একটা বিভিন্ন জায়গায় ডেটা সহজে স্থানান্তর করা যায় এবং যার প্রাপ্যতার হার সর্বাধিক থাকে। সর্বাধিক থাকার পর টিয়ার 2 তে লিখবেন যে টিয়ার 1 এর সকল কার্যকারিতা পূরণ করে, মানে এগুলা আমি বলতেছি এই কারণে যে এগুলা হচ্ছে আপনার মনে নেই, এগুলো মনে নেই। তখন কিভাবে লিখবেন, তখন এইভাবে লিখবেন যে টিয়ার 1 এর সকল কার্যকারিতা পূরণ করার পর টিয়ার 2 লেভেলে, টিয়ার লেভেল 2 এ আমাদের টিয়ার 1 এর থেকে বেশি প্রাপ্যতার গ্যারান্টি দিয়ে থাকে। শেষ টিয়ার 3 তে লিখবেন একই রকম ভাবে টিয়ার 1 ও 2 এর সকল প্রয়োজনীয়তা পূরণ করার পর, এভাবে লেখার পর আপনি তার চেয়ে বেশি প্রাপ্যতার গ্যারান্টি দেয়। এইভাবে একটু সিস্টেমেটিক লিখবেন আর কি, হ্যাঁ, যাতে আপনার অ্যান্সারটা ভুল না ধরতে পারে। আচ্ছা, এখানে আমাদের যে কথাগুলো বলা আছে এগুলো সাধারণত মনে না থাকাই স্বাভাবিক, কারণ আমাদের এগুলো আইটি সম্পর্কিত, এগুলো মনে না থাকাই স্বাভাবিক। যারা আইটিতে আছে তাদের হয়তো মনে থাকবে, আমাদের মনে না থাকাই স্বাভাবিক। তো এইভাবে একটু লিখবেন। সমস্ত শীতল সরঞ্জাম স্বাধীনভাবে দ্বৈতভাবে চালিত, তারপর হচ্ছে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় স্থান, বিতরণ সুবিধা সহ ত্রুটি সহনশীল সাইট অবকাঠামো এত প্রাপ্যতা গ্যারান্টি দেয়। তাহলে আমাদের এখানে এটা অল টাইম আমাদের শীতল রাখতে হবে এবং দ্বৈত চালিত হতে হবে। এসি ডিসি উভয়ে আমাদের দ্বৈত চালিত হতে হবে এবং এটা যেন সহজে আমরা, মানে এই জায়গাটা যে যে জায়গায় থাকবে এটা যেন অল টাইম আমাদের শীতল স্থানে থাকে, কখনো যেন আমাদের এখানে যে ডাটা সেন্টারে যে আদর্শ তাপমাত্রা 16 থেকে 24 ডিগ্রি, 16 থেকে 24 ডিগ্রি নিচে যেন কখনোই না আসে। আচ্ছা, এগুলা হচ্ছে আমাদের মনে না থাকাই স্বাভাবিক। যেটা বললাম, আপনার যে চার্টটা মনে থাকবে, এই চার্টটা ওইভাবে একটু টেকনিক্যালি লেখার চেষ্টা করবেন, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার কথা। আচ্ছা, ডাটা সেন্টার থেকে আমাদের প্রশ্ন হবেই, কিন্তু একটা প্রশ্ন আসবে, আর্থিক প্রতিষ্ঠানের এফআইআর জন্য ডাটা সেন্টারের কাছাকাছি থাকা গুরুত্বপূর্ণ কেন? মানে আর্থিক প্রতিষ্ঠান ডাটা সেন্টারের কাছাকাছি থাকা মানে গুরুত্বপূর্ণ কেন? মানে ডাটা সেন্টারের কাছাকাছি কেন থাকতে হবে আমাদের আর্থিক প্রতিষ্ঠানে? উচ্চ প্রাপ্যতা এবং নির্ভরযোগ্যতা। তাহলে আমরা স্বাভাবিকভাবে মোবাইল টাওয়ার থেকে যদি আমরা দূরে যাই,
মোবাইল টাওয়ার থেকে যদি দূরে মোবাইল নিয়ে যায় সেখানে আমাদের নেটওয়ার্ক সিগন্যাল কাজ করে না এরকম হয়ে যায়, তাই না? যদি কাছে থাকে তাহলে কাজ করে, তাই যেহেতু নেটওয়ার্কিং ব্যবস্থা এটা আমরা যখন ডাটা সেন্টারের কাছাকাছি যখন আমাদের থাকবে তখন আমাদের এর ইয়েটা মানে প্রাপ্যতার হারটা মানে এখান থেকে ডাটা রিসিভ করা ডাটা আমরা প্রেরণ করার হারটা বেশি পাবো এবং একটা নির্ভরযোগ্যতা থাকে। যে ক্রমাগত ক্রিয়াকলাপ এখানে বলা হচ্ছে ক্রমাগত ক্রিয়াকলাপ নিষেধ করা এফআই এর জন্য গুরুত্বপূর্ণ। এটি কাছাকাছি ডিসি বা ডাটা সেন্টার সক্রিয় কনফিগারেশনের অনুমতি দেয়, যার অর্থ ডিসি ওয়ান ডিসি টু উভয়ই লোড ভাগ করে নেয় এবং গ্রাহকদের জন্য নির্বিচ্ছিন্ন পরিষেবা দিতে ব্যর্থ। মানে এই বিষয়টা আপনি আপনার মতো করে লিখবেন যে সর্বোচ্চ যদি থাকবে তাহলে উচ্চ প্রাপ্যতা হার থাকবে, সেখান থেকে নেটওয়ার্ক থেকে আমরা ডাটা রিসিভ করার হারটা বেশি থাকে এবং আমাদের ডাটাটা স্থানান্তর করার হারটা বেশি বেশি পাই এবং এর ফলে গ্রাহকের কাছ থেকে গ্রাহক সেবাটা আমরা ভালো মতো দিতে পারি। এরকমভাবে একটু লেখার চেষ্টা করবেন। এগুলো এটা দ্বারা আমরা বুঝতে পারতেছে কি যে আর্থিক প্রতিষ্ঠানে প্রশ্নটা করছে কি জন্য, আর্থিক প্রতিষ্ঠান ডাটা সেন্টার কেন কাছাকাছি থাকতে হবে। কাছাকাছি থাকতে হবে এই জন্যই যেন আমরা সহজে রক্ষণাবেক্ষণ করতে পারি, আমরা সহজে যেন আমরা নেটওয়ার্ক স্পিড ভালো পাই, আমরা ডাটা যেন রিকভারি এবং ডাটা আমরা ট্রান্সমিশনের যে হারটা সেটা যেন আমরা বেশি পেয়ে থাকি। এর ফলে ব্যাংকের কাজগুলি আমরা স্মুথলি করতে পারি। এটা হচ্ছে মূল কথা। এই কথাগুলো পয়েন্ট আকারে আপনাকে এখানে নিয়ে আসতে হবে যে উচ্চ প্রাপ্যতার হার এবং নির্ভরযোগ্যতা, তারপর আছে দুর্যোগ পুনরুদ্ধার এবং ব্যবসায়িক ধারাবাহিকতা। দুর্যোগ পুনরুদ্ধার বলতে আপনার যদি কোনো দুর্ঘটনা সেখানে কোনো যদি কোনো মিসিং ঘটে যায় তাহলে সেখানে আমরা সহজে সারতে পারবো আর কি, যদি আমাদের ফিজিক্যালি কোনো সমস্যা হয়ে থাকে। হ্রাসকৃত লেটেন্সি আমরা কোনো বিলম্ব হয় মানে কোনো ক্ষেত্রে যদি বিলম্ব হয় সেই বিলম্বটার হারটা আমরা দূর করতে পারি। যেমন আমরা যদি ধরুন ওয়েস্টার্ন পেমেন্ট দেব বা কোনো কিছুর পেমেন্ট দেবো নেটওয়ার্ক পাচ্ছি না, সার্ভার নাই, যেটা কমন সমস্যা আর কি, সার্ভার নাই, সার্ভারের সমস্যা, এই সমস্যাগুলো আমাদের দূরীকরণ আমরা করতে পারবো যদি সেখানে আমাদের ম্যানুয়ালি কোনো গিয়ে যদি ঠিক করতে হয় তাহলে কাছাকাছি হলে আমরা ম্যানুয়ালি গিয়ে ঠিক করতে পারি আমরা। রক্ষণাবেক্ষণ খরচটা কম হয়ে যায়, কারণ যদি কাছে হয়ে যায় রক্ষণাবেক্ষণ খরচটা কম হয়ে যায়। নিয়ন্ত্রক সম্মতি আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে সেটা আমাদের সেই সম্মতিটা পূর্ণ হয়ে যায়, কারণ বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ডাটা সেন্টার খুব কাছাকাছি হবে। গ্রাহকদের আস্থা এবং সন্তুষ্টি অর্জন, গ্রাহকদের আস্থা এবং সন্তুষ্টি অর্জন হবে যদি আমরা গ্রাহকদের পূর্ণ সেবা দিতে পারি। তাহলে এইভাবে এটা মূলত এভাবে লিখবো আমরা। আর এটা স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসবে যে কি কারণে ডাটা সেন্টার কাছাকাছি থাকা দরকার। কেন এফআইএস ডিআরএস সেট আপ করে, ডিসি এবং ডিআরএস এর দূরত্ব নির্বাচন করার সময় কোন বিষয়গুলি বিবেচনা করা উচিত। তো ডিআরএস হচ্ছে ডাটা রিকভারি সাইট, ডাটা রিকভারি সাইট। তাহলে খেয়াল করুন কেন এফআইএস, এফআইএস মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ধরুন ব্যাংক, কেন ব্যাংক ডাটা রিকভারি সাইট সেট আপ করে। ডাটা রিকভারি সাইট কি জন্য সেট আপ করে, কোনো ডাটা যদি হারিয়ে যায় সেটা যেন সহজে আমরা রিকভারি করতে পারি, তাই না, সেটা যেন সহজে আমরা রিকভারি করতে পারি, এই জন্য তো ডিআরএস সেট আপ করে ব্যাংক। এবং ডিআরএস এর মধ্যে দূরত্ব নির্বাচন করার সময় কোন বিষয়গুলি বিবেচনা করা উচিত। যেমন আর্থিক প্রতিষ্ঠান ডিআরএস সাধারণত ডাটা পুনরুদ্ধার এটা ডিআরএস ডাটা রিকভারি ডিজাস্টার রিকভারি সাইট, ডাটা রিকভারি সাইট, ডিজাস্টার রিকভারি সাইট, সরি এটা এফআইএস ব্যাংক কেন ডিআরএস ডিজাস্টার রিকভারি সাইট সেট আপ করে, ডিসি এবং ডিআরএস এর মধ্যে দূরত্ব নির্বাচন করার
সময় কেন বিষয়গুলি বিবেচনা করা উচিত? ডিসি ডাটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সিস্টেমের দূরত্ব নির্বাচন করার সময় কোন বিষয়গুলি, মানে দুইটা এখানে পয়েন্ট আছে, দুইটা আমাদের সাইড থাকবে, একটা হচ্ছে ডাটা সেন্টার আর একটা হচ্ছে ডিআরএস, ডিজাস্টার রিকভারি সিস্টেম। তো এখানে যেটা বলা আছে যে আর্থিক প্রতিষ্ঠান এফআই দুর্যোগ পুনরুদ্ধার সাইটগুলি ডিজাস্টার রিকভারি সাইট সেট আপ করে যাতে কোনো দুর্যোগ বা বড় ব্যাঘাত ঘটলে ব্যবসার ধারাবাহিকতা এবং ডেটার অখণ্ডতা নিশ্চিত করা যায়। তাহলে ডিজাস্টার রিকভারি সিস্টেম এই জন্য আমরা করি, যদি আমরা বড় ধরনের ব্যাঘাত বা বড় ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ে যাই তাহলে সেই সাইটগুলো যেন আমরা সহজে রিকভারি করতে পারি, করে আমরা ব্যাংকিং কার্যক্রমগুলো সহজে পরিচালিত করতে পারি। আর যদি কোনো সফটওয়্যারে কোনো সমস্যা হয়ে যায়, কোনো হার্ডওয়্যারের সমস্যা হয়ে যায়, যদি ব্যাংক পুরো দিন বন্ধ হয়ে থাকে তাহলে গ্রাহকরা বিরক্তির মধ্যে পড়ে যাবে, আমরাও আমরাও সেবা দিতে না পারায় আমরাও আমাদের ব্যাংকের প্রতি গ্রাহক মনক্ষুণ্ণ হতে পারে, আমরাও মনক্ষুণ্ণ বা আমাদেরও ব্যাঘাত কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। তো এই ডিজাস্টার রিকভারি সিস্টেম এবং ডাটা সেন্টার যেখান থেকে আমরা ডাটার সংযোগ দেই বিভিন্ন ব্রাঞ্চে, এবং ডিজাস্টার রিকভারি সেন্টার এটা আমাদের দূরত্বটা কিরকম হবে সেটা আমাদের এখানে আলোচনা করতে বলছে, যে ডাটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সিস্টেম। ডাটা সেন্টার তো বুঝতে পারতেছেন যেখান থেকে আমরা সংযোগ দেই, বিভিন্ন জায়গায় সংযোগ দেই। আর ডিজাস্টার রিকভারি সিস্টেম হচ্ছে যেখানে বা যে রুমে বা যে জায়গায় আমরা যদি কোনো সার্ভারের সমস্যা হয়ে থাকে সেখান থেকে আমরা যেন সেটা পুনরুদ্ধার করতে পারি, সেটা আমরা রক্ষণাবেক্ষণ সহজে সেখান থেকে করতে পারি। যে কোনো দুর্যোগে বা যে কোনো বড় দুর্ঘটনাতে আমরা সেটা করতে পারি, সেটা হচ্ছে ডিজাস্টার রিকভারি সিস্টেম। তো কেন এফআই ডিজাস্টার রিকভারি সিস্টেম সেট আপ করে? ব্যবসার ধারাবাহিকতা রক্ষা। তাহলে ব্যবসায় ধারাবাহিকতা রক্ষা বা লেনদেনের ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের ডিজাস্টার রিকভারি সিস্টেম করতে হয়। যেমন ক্রিয়াকলাপগুলি যাতে তাদের ধারাবাহিক ডেটা সেন্টারকে প্রভাবিত করে এমন দুর্যোগের ক্ষেত্রে ন্যূনতম ব্যাঘাতের সাথে চলতে পারে তা নিশ্চিত করা। তাহলে মোট কথা, আমরা ব্যাংক যে কোনো মুহূর্তে সফটওয়্যার জনিত বা হার্ডওয়্যার জনিত কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে সেই সমস্যাগুলো যেন সহজে সমাধান করতে পারি, সেটাই হচ্ছে এই সমাধান করার জন্য যে স্থান বা যে রুম বা যে অফিসটা আমরা স্থাপন করবো সেটার নাম হচ্ছে ডিজাস্টার রিকভারি সিস্টেম। আচ্ছা, এটা হচ্ছে ব্যবসার ধারাবাহিক রক্ষার জন্য আমরা করে থাকি। ডেটা সুরক্ষা, ডেটাকে সুরক্ষা দেওয়ার জন্য এটা আমরা করে থাকি। নিয়ন্ত্রক সম্মতি, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে এই পয়েন্টটা আমরা দেব। নিয়ন্ত্রক সম্মতি মানে আমাদের বাংলাদেশ ব্যাংকের সম্মতি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী আমাদের সেখানে স্থাপন করতে হবে এই ডিজাস্টার রিকভারি সিস্টেম। ডাউন টাইম মিনিমাইজ করা, আমাদের ডাউন টাইম অপ্রত্যাশিত বিভ্রাটের প্রভাব কমাতে এবং দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করতে ডাউন টাইম এবং অপারেশনাল ক্ষতি কমিয়ে আনতে হবে। অপারেশনাল স্থিতিস্থাপকতা, অপারেশনাল সম্ভাব্য প্রতিবন্ধকতার জন্য প্রস্তুতি প্রদর্শন করে ক্লায়েন্ট, অংশীদার এবং স্টেক হোল্ডারদের মধ্যে আস্থা বজায় রাখা, মানে অপারেশনাল স্থিতিস্থাপকতা আমাদের রাখতে হবে, যে আমাদের যেন এটা স্থির থাকে, মানে অপারেশনাল যে কাজকর্ম সেই কাজকর্ম যেন আমাদের স্মুথলি করতে পারি। আচ্ছা, এগুলা ছাড়াও আপনি আরো পয়েন্ট দিতে পারেন আপনার মাথা থেকে, যে আমরা কি কি ধরনের পয়েন্ট এখানে ইউজ করতে পারি। তো এর মধ্যে আমাদের গ্রাহক সেবাও থাকতে পারে, নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা, হ্যাঁ, নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা, গ্রাহক সন্তুষ্টি, এই ধরনের কথাও থাকতে পারে। আচ্ছা, তো এখানে ডিসি এবং ডিআরএস এর মধ্যে দূরত্ব নির্বাচন করার সময় বিবেচনা করার যে বিষয়গুলি, তাহলে ডিসি হচ্ছে কি ডাটা সেন্টার, ডিসি ডাটা সেন্টার, আর এটা ডিআরএস ডাটা ডিজাস্টার রিকভারি সাইট। তাহলে ডিজাস্টার রিকভারি সাইট, এই দুটার মধ্যে দূরত্ব নির্বাচন কত দূর হওয়া উচিত। তাহলে দূরত্ব নির্বাচন করার বিষয়গুলি হচ্ছে পরিচালন যোগ্যতা। আমরা পরিচালন কিভাবে করব এটা উপর নির্ভর করবে আমাদের এই দুটার মধ্যে আমাদের দূরত্বটা, যে ডিসি থেকে ডিআরএস এর যত বেশি হবে এটি পরিচালন এবং বজায় রাখা তত বেশি চ্যালেঞ্জিং হবে।
অন-সাইট কর্মীদের জন্য ভ্রমণের সময় এবং দূর থেকে সমস্যাগুলি দ্রুত সমাধানের ক্ষমতা বিবেচনা করা দরকার। তাহলে এখানে আমাদের ডিসি এবং ডিআরএস এর মধ্যে যত দূরত্ব বেশি হবে তত আমাদের পরিচালন খরচ বেশি হবে এবং আমাদের চ্যালেঞ্জিং হবে। আমাদের সেখানে যাওয়া আসার একটা খরচ থাকবে এবং সেখানে যাতায়াতের একটা সময়ের ব্যাপার। আমরা যথাসময়ে হয়তো সেটা ঠিকঠাক নাও করতে পারি, নাও হতে পারে। এটা হচ্ছে আমাদের কাছে পরিচালন যোগ্যতা। এই বিষয়টি আমাদের এখানে নির্ভর করবে। তারপর আছে লেটেন্সি এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি। নেটওয়ার্ক কানেক্টিভিটি এবং লেটেন্সি আমাদের লেট সম্ভবত বিলম্বিত হবে এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি আমাদের পৌঁছাতেও দেরি হতে পারে, যেহেতু কেবলের মাধ্যমে বা আমরা ফাইবার কেবলের মাধ্যমে যদি কানেক্টিভিটি করি তাহলে আমাদের এর মাধ্যমে আমাদের এটা দূরত্ব বেশি হওয়ার কারণে আমরা সমস্যায় পড়তে পারি। সিনক্রোনাইজ করা আমাদের রিয়েল টাইমে, যদি সাইটগুলো দূরে থাকে তাহলে রিয়েল টাইম বা কাছাকাছি রিয়েল টাইম বা ডেটা সিনক্রোনাইজ চ্যালেঞ্জিং হতে পারে। সম্ভাব্য ডেটা সামঞ্জস্য এবং পুনরুদ্ধারের সময়কে প্রভাবিত করে। যদি ডাটা সেন্টার দূরে হয় তাহলে ডাটা সিনক্রোনাইজ করতে আমাদের সময় লাগতে পারে, লেট হতে পারে। দুর্যোগের প্রভাব, যদি একটি ছোট ভূমিকম্প কিংবা হ্যারিকেনের মতো এই দুর্যোগ দ্বারা উভয় সাইট প্রভাবিত হওয়ার ঝুঁকি হ্রাস করে। যাই হোক, খুব কাছাকাছি একটি সাইট কোনো ঝুঁকির মধ্যে থাকতে পারে যদি দুর্যোগের প্রভাব বিস্তৃত হয়। আচ্ছা, বলছে যে যদি দুর্যোগ থাকে তাহলে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, প্রাকৃতিক দুর্যোগ হলে যদি দূরে হয়ে থাকে তাহলে বেশি সমস্যার মধ্যে পড়ে যাবে। যদি আমাদের কাছাকাছি থাকে, প্রাকৃতিক দুর্যোগ যদি বড় হয়ে থাকে তাহলে তারপরে আমরা সমস্যায় পড়তে পারি। খরচ আছে, অবকাঠামো আছে। অবকাঠামো প্রযুক্তি, যদি উভয় খরচটা যদি দূরে হলে বেশি হবে, কাছে হলে খরচটা কম হবে। আর অবকাঠামো প্রযুক্তি হচ্ছে উভয় সাইটের ক্ষমতা এবং প্রযুক্তির সামঞ্জস্যতা ব্যর্থতা পরিচালনা করতে সক্ষম হবে। ডিআরএস এর প্রয়োজনীয়তা পরিকাঠামো এবং সংস্থাগুলোর মধ্যে নিশ্চিত করা তা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে আমরা স্বাভাবিকভাবে যে পজিটিভ যে দিকগুলো আছে এই দুটার মধ্যে, ডাটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সিস্টেমের মধ্যে, সেই পজিটিভ সাইডগুলো 3টে বা 4টে পয়েন্ট এখানে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা আগে যেটা আলোচনা করলাম, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4 যেটা আলোচনা করলাম সেটা আলোচনা এখানে আছে। আমাদের ডাটা সেন্টারের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেটা এখানে আলোচনা আছে। এটা এখানে ভাষাগুলো অনেক রকম দেওয়া আছে। কম্পিউটারাইজ যে ভাষাগুলো, সেই ভাষাগুলো এখানে দেওয়া আছে। এখানে যে ভাষাগুলো আপনার সবচেয়ে ধরবে বা লিখতে পারবে সেই ভাষাগুলো এখানে আপনি নেবেন, গ্রহণ করবেন। এখানে টিয়ার একটা করে, টিয়ার এই ডেটা সেন্টার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের হোস্টিং বিকল্পের সন্ধানকারী ছোট ব্যবসা। এবং তার মানে এখানে এই যে হোস্টিং বিকল্পে হাবিজাবি এগুলো যদি মনে না রাখতে পারেন বা সমস্যা যদি হয়, তাহলে এই ডেটা সেন্টারগুলি সবচেয়ে বেশি সাশ্রয়ী এবং ছোট প্রতিষ্ঠানের জন্য বা ছোট ব্যবসার জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে কাজ পরিচালনা করা সবচেয়ে সহজ। তাহলে এই বিষয়গুলো যখন দেখবেন, এখানে তারপরে আবার আছে যে জটিল আইটি প্রয়োজনীয়তা ছাড়া ছোট সংস্থানগুলোর জন্য ঘন ঘন ডাউন টাইম সহ্য করতে পারে টিয়ার 1 স্ট্যান্ডার্ড। টিয়ার 1 ডেটা সেন্টারে পাওয়ার এবং কুলিং এর জন্য একটি একক পথ রয়েছে। তাহলে কুলিং এর জন্য আমাদের একক পথ রয়েছে, পাওয়ারের জন্য এবং কুলিং এর জন্য একক পথ রয়েছে। কোনো ব্যাকআপের উপাদান নেই, এখানে কোনো ব্যাকআপের সিস্টেম নেই। এই স্তরটি প্রতি বছর এত প্রত্যাশিত আপ টাইম রয়েছে। তাহলে এটা আমাদের মনে থাকবে, লেখার দরকার নেই। তাহলে আমরা টিয়ার 1 লিখে আমরা কি লিখবো? টিয়ার 1 লিখে আমরা লিখবো যে এই ডেটা সেন্টার সবচেয়ে সাশ্রয়ী এবং ছোট প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি উপযোগী, যেখানে আমাদের আইটি জটিল প্রয়োজনীয়তা নেই বা জটিলতা নেই, সেখানে আমরা এই ডেটা সেন্টারটি ইউজ করতে পারি। এখানে আমাদের একটি কুলিং এবং পাওয়ার সেটআপের জন্য একটি একক পথ রয়েছে, এখানে কোনো ব্যাকআপের কোনো সেটিং নেই, ব্যাকআপের কোনো উপাদান নেই। এই কথাগুলো আপনারা এখানে ইউজ করবেন। তাছাড়া এখানে আপনি এই যে ডাউন টাইম, তার মধ্যে এই যে এখানে যেগুলো আছে এগুলো যদি ইউজ করেন তাহলে এটা লেখা কঠিন হয়ে যাবে, আমরা এটা নেব না। তাহলে আমরা যে ভাষাগুলো একটু সহজ বা আমরা মনে রাখতে পারবো সেই ভাষাগুলো আমরা একটু নেওয়ার চেষ্টা করব। তো টিয়ার 2তে এরকম আমাদের এই সুবিধাগুলি এসএমই ব্যবসা যাওয়ার জন্য বিকল্পগুলি এর টিয়ার 1 স্ট্যান্ডার্ডের চেয়ে সাশ্রয়ী এবং আরো নির্ভরযোগ্য বিকল্প। তো এটা আমাদের
টিয়ার 2টা হচ্ছে আমাদের এসএমই ব্যবসার জন্য সবচেয়ে উপযোগী, এবং টিয়ার 1-এর বিকল্প হিসেবে বা টিয়ার 1-এর চেয়ে বেশি টিয়ার 1-এর চেয়ে সাশ্রয়ী না, এখানে লেখা ভুল গেছে, টিয়ার 1 স্ট্যান্ডার্ডের চেয়ে সাশ্রয়ী, আরো নির্ভরযোগ্য। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের টিয়ার 1-এর চেয়ে আমাদের একটু বেশি কস্টলি টিয়ার 2টা। টিয়ার 2 সার্ভার রুম আমাদের এসএমই ব্যবসার জন্য বেশি আমাদের উপযোগী। সাধারণত ছোট থেকে মাঝারি আকারের সংস্থানগুলি বা প্রতিষ্ঠানের জন্য টিয়ার এর সুবিধা, ব্যাপক সুবিধা রয়েছে। তাহলে এখানে একেবারে ছোট প্রতিষ্ঠানের জন্য এটা, একেবারে ছোট প্রতিষ্ঠানের জন্য, আর ছোট ছোট আমাদের এসএমই যে খাতটা রয়েছে এসএমই প্রতিষ্ঠানের জন্য এটা আমাদের কাছে এসএমই যে ব্যবসা আছে এসএমই ব্যবসার জন্য এটা গুরুত্বপূর্ণ। তারপরে টিয়ার 2টা ঠিক টিয়ার 3 যেটা আছে এই ধরনের ডেটা সেন্টার আইটি অপারেশন সহ বড় কোম্পানিগুলোর জন্য আদর্শ, যেগুলি অতিরিক্ত ব্যর্থ নিরাপদ প্রয়োজন, মানে এখানে তোমার অতিরিক্ত ব্যাকআপ হবে, এটা ভুল আছে। তো এখানে আমাদের অতিরিক্ত, যেখানে আমাদের ব্যাকআপ প্রয়োজন, ডাটা ব্যাকআপ প্রয়োজন, বড় বড় সেন্টার জায়গায়, সেখানে আমাদের টিয়ার 3 ইউজ হয়। তাহলে বিস্তৃত ডেটা সেটগুলি হোস্ট করে এমন ব্যবসা, বিশেষ করে গ্রাহক ডেটা, এই সমস্ত ডেটা প্রধান, মানে এই সমস্ত গ্রাহকদের জন্য প্রধান হচ্ছে আমাদের টিয়ার 3। তো তাহলে কি বুঝে বললাম, টিয়ার 1 হচ্ছে একবারে ছোট, এটা হচ্ছে এসএমই প্রতিষ্ঠান, এটা হচ্ছে আমাদের বিস্তৃত বা বড় প্রতিষ্ঠানের জন্য। আর টিয়ার 4 হলো এই ডেটা সেন্টারগুলি আমাদের কোনো বাজেটের, মানে এখানে আমাদের অনেক অত্যাধিক খরচ সম্পন্ন বা অত্যাধিক বাজেট সম্পন্ন আমাদের এই টিয়ার, এবং এটা বড় বড় এন্টারপ্রাইজে যেগুলো শাখা প্রশাখা দেশে বিভিন্ন জায়গায় রয়েছে, হ্যাঁ, দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি প্রযোজ্য। যেমন সরকারি সংস্থা, ব্যাংক, মিশন মিশন ইত্যাদি। তাহলে এই ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ, যে যেগুলোর শাখা প্রশাখা রয়েছে দেশের বিভিন্ন স্থানে, সেগুলোর জন্য আমাদের টিয়ার 4 সার্ভারটা প্রয়োজন। তাহলে টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3, টিয়ার 4 এই সার্ভারগুলো আমাদের, আমরা যদি লিখি তাহলে এভাবে লেখার চেষ্টা করব। তাছাড়া এই কম্পিউটারাইজ যে ভাষাগুলো, এই ভাষাগুলো যদি আমরা দিই তাহলে একটু কঠিন হয়ে যাবে আমাদের কাছে লেখা। তো এখানে অ্যাডভান্টেজ চাইছে টিয়ার 1, 2, 3, 4 ডেটা সেন্টার সুবিধা এবং অসুবিধা চাইছে। সুবিধা অসুবিধা বলতে আমরা যে সুবিধা অসুবিধাগুলো আমরা যেটা দেখলাম এর আগে, টিয়ার 1, টিয়ার 2, টিয়ার 3 সুবিধা অসুবিধা দেখলে যেগুলো বলতে কি বুঝি সে বিষয়টা দেখলাম। তো ওখান থেকে আমরা সুবিধা অসুবিধাগুলো আমরা এখন নির্ণয় করতে পারি, এবং এই সুবিধা অসুবিধা যদি আপনি একটু পড়েন মনোযোগের সহিত, তাহলে এটা জিনিসটা আপনি আপনার মতো করে লিখতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী, এটি সীমিত বাজেটের ছোট ব্যবসায়ের জন্য প্রযোজ্য এটি। আর এটি আমাদের উন্নত নির্ভরযোগ্যতা, কিছু অপ্রয়োজনীয় এবং ব্যাকআপ উপাদান এবং টিয়ার 1 তুলনায় নির্ভরযোগ্যতা বাড়ায়, মানে টিয়ার 1-এর যে আমাদের নির্ভরযোগ্যতা তার চেয়ে এটা বেশি বাড়াবে। এই ইয়েটা একটু দেখে নেবেন, এটা এই সুবিধা অসুবিধাটা একটু দেখে নেবেন, তাহলে এটা এই সম্বন্ধে আপনারা একটু বিস্তারিত ভাবে আপনারা একটু লিখতে পারবেন। যদিও আমরা এই জিনিসগুলো হয়তো বা আমরা মনে রাখতে পারবো না বা লিখতে পারবো না, এই জিনিসগুলো লেখার দরকারও নেই যদি আপনি না মনে থাকে। কিন্তু কোনটা কার চেয়ে বেশি কার্যকারিতা, কোনটা বেশি সাশ্রয়ী, কোনটা কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত হবে, এই বিষয়টা নিশ্চয় মনে থাকবে। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এ যাওয়ার পর্যন্ত আমরা গেলাম ডাটা সেন্টারের কাহিনী নিয়ে। ডাটা সেন্টার থেকে আমাদের প্রশ্ন প্রায় থাকে ডাটা সেন্টারে। এখন দেখবো আমরা নেটওয়ার্কিং নিয়ে। ডাটা সেন্টারের যে নেটওয়ার্কিং গুলো আছে সেই নেটওয়ার্কিং গুলো নিয়ে আমরা আলোচনা করব 7 নাম্বার থেকে। ল্যান 1 যে আমরা ব্যবহার করি, ল্যান এবং 1, ল্যান এবং 1 এই শব্দগুলো আমরা পড়ে আসি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব। ডাটা সেন্টারের যে নেটওয়ার্কিং ব্যবস্থা, সেই নেটওয়ার্কিং ব্যবস্থা নিয়ে আমাদের পরবর্তীতে আমরা আলোচনা করব। এখন আমাদের ক্রিয়েট অপারেশন
আছে, সিওএম আছে, ক্রিয়েট অপারেশন যাদের আছে তারা থাকুন, আমাদের ম্যাথের ক্লাস হবে। তাহলে ডাটা সেন্টারে এটা আপনারা যেটা রিসিভ করবেন, যে অংশটুকু রিসিভ করা দরকার বা সহজে রিসিভ করতে পারবেন, সেই অংশটুকু আপনি কিন্তু পড়বেন। হ্যাঁ, তাছাড়া কিন্তু অত কিছু মনে রাখা কিন্তু কঠিন হয়ে যাবে আমাদের কাছে। এবং যেটুকু লিখবেন সেটুকু যেন প্রাসঙ্গিক হয়। আচ্ছা, আমরা তাহলে ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট দেখবো। যাদের আছে তারা থাকুন, আমরা ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট দেখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।